সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় টুপি ও জুব্বা পরিহিত দুই মাদ্রাসা শিক্ষার্থীকে এক শিক্ষক বেত্রাঘাত করছে বরাবর। শিক্ষার্থীদের আর্তনাদ ও অসহায় অবস্থা দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। বর্তমানে হাফেজিয়া এবং কওমি মাদ্রাসাতে ব্যাপক হারে দুইটা বিষয় সমালোচনা চলে এসেছে। তা হচ্ছে যে বিশেষ করে হাফেজিয়া মাদ্রাসা সেগুলোতে একবারে ব্যাপক হারে শিশু নির্যাতন শুরু হয়ে গেছে। যেই নির্যাতন তাদের শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে এই নির্যাতন শুরু হয়েছে। দ্বিতীয় নম্বর, কওমি এবং এই হাফেজিয়া মাদ্রাসাতে বলৎকারের একটা ঘটনা ঘটতেছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ব্যাপক আকারে এটা ধারণ করেছে। তো দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। এক নম্বর এই নির্যাতন ও দ্বিতীয় নম্বর বলৎকার হিসাবে। তো এই বলৎকার করতেছে কারা এবং নির্যাতন করতেছে কারা, এই দুইটা বিষয় নিয়ে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন, যারা প্রকৃতপক্ষে এই দেশে মাদ্রাসা মূলত রয়েছে একটা আলিয়া মাদ্রাসা আর একটা কওমি মাদ্রাসা, আর অন্যদিকে স্কুল কলেজ, এইটা একটা লাইন। আর মাঝখানে হাফেজিয়া মাদ্রাসা, এগুলো বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি হয়েছে। এগুলো নাই কোনো অনুমোদন, নাই কোনো কিছু। একজন হুট করে একজন মানুষ হাফেজ হয়ে গেল, হাফেজ হওয়ার পরে এক এলাকার মধ্যে গিয়ে তার তেমন কোনো জ্ঞান নেই, লেখাপড়া নেই, শুধুমাত্রই হাফেজ। তিনি এখন ওই এলাকার গিয়ে যে ধনী ধনী লোককে বলতেছে যে একটা মাদ্রাসা করি, অনেক সওয়াব হবে। তখন ওই মাদ্রাসা ওখানে প্রতিষ্ঠিত করে নিজে এখন শিক্ষক হয়ে যাচ্ছে। কিন্তু যিনি শিক্ষক হলো মাদ্রাসার, সাধারণ এলাকার লোকজন জানলো না যে এর মধ্যে আসলে কি আছে কি নেই। সে মাথায় একটু সুন্দর সুন্নতি লেবাস দিয়ে বসে আছে, কিন্তু তার ভিতরে যে এইরকম যে আম পোষে ভিতরে যে ওর মধ্যে পোকা ঢুকে আছে, এইটা সাধারণ মানুষ জানে না। যার কারণে এই একটা অনভিজ্ঞ শিক্ষক কি করে শিশুদের সঙ্গে কথা বলতে হয়, আচরণ করতে হয়, পড়া কিভাবে করতে হয়, কিভাবে ঘুম থেকে উঠাতে হয়, এই ধরনের নানানবিধ কিছু অগাধ জ্ঞানের অধিকারী দরকার, একজন টিচারের থাকার দরকার প্রয়োজন, যেটা তার মধ্যে নেই। দ্বিতীয় নম্বর, এই শিক্ষকটার কোনো প্রশিক্ষণ বলতে কোনো জিনিস নেই। সে বেতন যা পায় নেয়। আর এদিকে এলাকার লোকজন বলছে যে আমাদের এলাকায় একটা প্রতিষ্ঠান হয়ে গেল, আমি সদস্য হতে পারলাম। আরেকজন বলছে আমি বড় কর্মকর্তা সভাপতি হতে পারলাম, এখন মাহফিল হবে, হুজুর আনবো। কি তাদের একটা মনের আনন্দ, তারা ওইদিকে আপন আপন পদপদবী ব্যস্ত। কিন্তু মাদ্রাসার ভিতরে এর আড়ালে এই যে অনভিজ্ঞ একজন হাফেজ, সে যে ছোট ছোট শিশু, এখন মানুষ কারো বা এতিম অনেক সওয়াল, আবার অনেকগুলো কেউ খুব হত দরিদ্র বাচ্চাগুলো সেখানে রেখে আসে। এখন এই বাচ্চাগুলোকে বিভিন্নভাবে জাগির এবং খাদ্যখানা দেয় কোনো কোনো মাদ্রাসায় বোর্ডিং থেকে, যাদের বাড়িতে খুব অভাব, ওদের বাপ মার কোনো খবর নাই। এই বাচ্চাটাকে নির্মমভাবে পিটানো হচ্ছে। এত পিটানোর পরও তাকে বলা হচ্ছে খবরদার, এই পিটানোর কথা তুই পৃথিবীর কোনো কারোর কাছে বলবি না, এমনকি বাড়িতেও না। যদি বলিস তাহলে তাকে আরও বেশি হুমকি দেওয়া হচ্ছে। আর এদিকে আরেকটা ধোঁকা দেওয়া হয় যে তোমার মার যেই গায়ের মধ্যে যেখানে লাগবে ওইখানে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই যে একটা ধোঁকাবাজি মিথ্যা কথা বলে দিয়ে তাকে চালানো হচ্ছে এইরকমভাবে নির্যাতন। তো এখন এই ছোট বাচ্চাটাকে নির্যাতন করা হচ্ছে, তার মস্তিষ্কের কত বড় ক্ষতি জানেন? একে মারার পরে দেখা গেল যে আস্তে 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 এক পর্যায়ে ওই ঘরের মধ্যে চার দেওয়ালে থাকতে থাকতে তার মস্তিষ্কের ব্রেনটা অটোমেটিক কমিয়ে যাবে। আপনারা এটা ভালো করে রাখেন। এখন এভাবে লালন পালন হচ্ছে। আপনারা হয়তো মনে করছেন বর্তমানে এটা বেশি আকার ধারণ করছে, আগেতে ছিল না। না, আগে মাদ্রাসা কম ছিল, খুব কম। তখন আপনার এই ধরনের মিডিয়া ছিল না। তবে ওই কম মাদ্রাসাগুলিতে এই ধরনের ঘটনা ঘটতো এবং মাদ্রাসাগুলিতে সিসি ক্যামেরা ছিল না। বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় সিসি ক্যামেরা চলে এসেছে। এই কারণে এই বিষয়গুলো ধরা পড়তেছে এখন, যার কারণে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেছে, ভাইরালে পড়ছে, অমুক জায়গায় এই ঘটনা ঘটলো, অমুক জায়গায় শিশু নির্যাতন করলো। যার কারণে এগুলো এখন ধরা পড়তেছে। বিধায় এখন মনে হচ্ছে যে এখন এটা আকার বেশি ধারণ করছে। জি না, এটা এখন না, আগেতে যখন থেকে হেফজ মাদ্রাসাগুলো রয়েছে তখন থেকে এগুলো রয়েছে। এখন আসুন, আপনারা এই যে বলৎকারের বিষয়টা, এটা শিক্ষকরা করতেছে। শিক্ষকরা তাদের এমন এমন কমিটি আছে, তাদের ছুটি দেয় না। এখন এই ইয়াং শিক্ষকরা কারো একটা দুইটা বাচ্চা বা কারো নাই, এখন এরা স্ত্রীর কাছে যেতে পারতেছে না, 15 দিন 20 দিন 1 মাস এই বাচ্চাগুলো এখানে রয়েছে। এই যে সমস্যাটা এখানে, তো এখন সবচাইতে উত্তম সমাধান হলো যে মাদ্রাসাকে অনাবাসিক করাটা, এটা যায় কিনা, এটা অনাবাসিক। আর যে সমস্ত এই শিক্ষকরা এই ধরনের কাজগুলো করতেছে, আপনি কয়টাই বা ধরবেন? হচ্ছে ওই মাদ্রাসায় ওখানে ওরা আসে, আর আপনি আপনার ঘরে আপনার পরিবার নিয়ে আপনি ব্যস্ত, কয়টা ধরবেন এগুলো? এই জন্য সবচাইতে উত্তম উপায় হলো যেটা, সেটা হচ্ছে যে এই হেফজ মাদ্রাসাগুলোকে যাতে করে অনাবাসিক করা যায়। এটা মানে এখানে থাকার কোনো প্রয়োজনই নেই, আবাসিকের প্রয়োজনই নেই।
আবার দেখুন, অনেকে হয়তো ভাই মনে করতেছেন যে এই হুজুরের মুখ থেকে শুনেছি যে ইজা মাতাল ইনসানু ইন কতা মিন আমালহু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলগুলি বন্ধ হয়ে যায় 3টা আমল ছাড়া। এর মধ্যে 1 নাম্বার কি, সদকা জারিয়া আর নেক সন্তান। তো নেক সন্তান বলতে কি, আমাদের সমাজে ভুল বোঝানো হয় যে নেক সন্তান বলতে মাদ্রাসা ভর্তি করে দাও, তার মানে মাদ্রাসায় ভর্তি হলে কি সে নেক সন্তান হবে? এটা কোথায় পাইলেন? এই যে মানুষকে একটা ভুল বুঝিয়ে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওখানে, হাফেজ করো। হাফেজ করা আপনার জন্য কোনো শোনেন আবার ভালো করে, সন্তানকে হাফেজ করা আপনার জন্য ফরজ নয়। আলেম টাইটেল পাস করা, দাওরা পাস করা আপনার জন্য ফরজ ওয়াজিব কিচ্ছু নয়। মেন হলো আল্লাহ সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাহু আবু দাউদ। তোমার সন্তানের জন্য তলাবুল ইলম, ইলম অর্জন করাটা হলো ফরজ। কতটুকু ইলম? যতটুকু ইলম শিক্ষা লাভ করলে আল্লাহকে চিনে যায় ততটুকু। অথচ আজকে এই হেফজুল মাদ্রাসাগুলোতে পড়ে 2, 4, 10 পারা মুখস্থ হয়েছে, এখন আর হুজুর কি বলেছে ওই বাড়িতে গিয়ে এখন ফেতনা লাগাচ্ছে, মসজিদে নামাজ পড়তে গিয়ে মুনাজাত করে না। এখন মুসল্লিগুলো বলতেছে যে মুনাজাত করে না, ব্যাপার কি? ও বলতেছে যে মুনাজাত করা বেদাত। এই যে বেদাত কাকে বলে আর কোনটা নাজায়েজ, কোনটা জায়েজ, কোনটা মুস্তাহাব, একটা হাফেজে মাদ্রাসার 10 পারাতে মুখস্থ করলো বা গোটা 30 পারা মুখস্থ করলো, ওই বুঝবে কি বেদাত কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, হাদিস কোরআনে বোঝে কি ওই? এই জন্য এগুলো মাদ্রাসা বাদ দিয়ে সমষ্টিগতভাবে যদি মাদ্রাসা আমাদের দেশে হয়, যেখানে আরবিক শিক্ষা হবে, ইংলিশ, বাংলা সব কিছু শিক্ষা হবে। আজকে দেখেন তো আলিয়া মাদ্রাসাগুলোতে একটা এই ধরনের কোনো বলৎকারের কোনো ঘটনা ঘটেছে নাকি? দেখুন তো একটা। আর অন্যদিকে দেখুন কওমি মাদ্রাসাতে আপনার ওই ঘুরে ওই উর্দু আরবি, আমি যখন ছোটোবেলা কওমিতে পড়েছি তখন আমাকে পড়া হয়েছে উর্দু, আলিফ বা পা তা টা এইরকমভাবে উর্দু পড়া হয়েছে, ফার্সি পড়া হয়েছে। তো এই উর্দু আর ফার্সি পড়ে লাভ কী ভাই বলেন তো? এই দেশের মাতৃভাষা হলো বাংলা ভাষা। আপনাকে যদি এই দেশে ভালো করে চলতে চান, লোকজনকে ইসলাম দাঁত বুঝাতে চান, ভালো করে আপনি ল্যাঙ্গুয়েজ বুঝাতে চান, তাহলে আপনাকে বাংলা ভাষাটা ভালো করে বুঝতে হবে। অথচ আজকে বাংলা ভাষার কোনো ওখানে গুরুত্ব নেই। আপনি বাঙালি মাতৃভাষা লোক, এখানে উর্দু আর ফার্সি আপনাকে মাথার মধ্যে দিয়ে এত নির্যাতন পিটিয়ে এত কষ্ট করে এখানে শেখায়, লাভটা কি? আপনার দেখেন তো ওই মাদ্রাসা থেকে 12 বছর পর পাশ করার পর এই উর্দু আর ফার্সি একটা জায়গার মধ্যে কোন জায়গায় লাগে? বাংলাদেশের মধ্যে একটা দেখেন, একটা কোরআনে, হাদিসে, নামাজে, সমাজে, না অফিসে, আদালতে, ব্যাংকে, কোন জায়গায় দেখান তো? না বিচারে, একটাও নয়। কাজেই এই শিক্ষা সিলেবাসের মধ্যে নিশ্চয়ই ভুল রয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ আমাদের কথা হলো এই বাচ্চাগুলো যারা আপনাদের হাফেজিয়াত পড়াবেন, এখানে আবাসিক করবেন না, অনাবাসিক পড়ে জাস্ট আপনারা নিয়ে চলে আসার চেষ্টা করবেন। আর আপনার বাধ্যতামূলক না যে কোরআন গোটা মুখস্থ করে আপনাকে ছেলেকে হাফেজ করাতে হবে নির্যাতন করে। এই নির্যাতন যারা করতেছে এর জন্য দায়ী হতে হবে হাফেজ, এবং আপনি যে পিতা হয়েছেন, অভিভাবক যে হন, আপনি যে ওইখানে নির্যাতন করেন বাচ্চাটাকে, এর জন্য দায়িত্ব হতে হবে আপনাকে। আরও কথা ছিল অনেক, যাই হোক, আরও আমরা পরে আস্তে আস্তে বলবো এগুলি ইনশাআল্লাহ তাআলা। এই অনুযায়ী যদি আমরা চেষ্টা করি, আমাদের দেশ থেকে এই সমস্যাগুলো কোনো ব্যাপারই নয়। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।